মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে, খেয়াল করছেন? সাদেক কায়ুমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না? যারাই দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে তারে বলে ও পাকিস্তানপন্থী। খেয়াল করছেন? আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই? বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনোদিন বলছে ৭১-এর পরে? বলে নাই। তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে, বাম রাজনীতি করে, জমিনদারির পক্ষের রাজনীতি করে, ওরা কার টাকায় লেখাপড়া করছে? স্কলারশিপ দেয়, কার টাকায় স্কলারশিপ দেয়? ওই লোকটার নাম কি? দানশীল, কি নাম? হাজী মোহাম্মদ মহসিন। এই যে আমাদেরকে 5-এ এটা স্কলারশিপ দেয়, এই স্কলারশিপের টাকার অরিজিন কোথেকে আসছে? এখন তো সরকার দেয়। হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে, কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়ালেখা করতে চাইতো না। ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে? ওর তো একটা পেটের লড়াই আছে। হাজী মোহাম্মদ মহসিনের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে। তাহলে ওর লড়াইটা কোথায়? আমি এমনি এমনি রাষ্ট্র হয়ে গেলাম? তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা বড় ইতিহাস না? নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা 4 সালে কোথায় হয়েছিল? সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল? এই শাহবাগে। এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল, এটা ছিল বাগানবাড়ি, এখানে সম্মেলন হয়েছে। শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে। তাহলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই? পাকিস্তান আন্দোলন, লাহোর প্রস্তাব, এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা, এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি। এই জন্য আমরা যখন 24-এ আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি, এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না? আওয়ামী লীগকে যারা ফিরায় আনতে চায় তারা 2টা এক্সাম্পল বলে ইদানিং দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে। শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? তো হাসিনা কেন, আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো। প্রশ্ন শুনলে যৌক্তিক মনে হয় না? যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন। এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে, এই প্রশ্নটা শুনে তাজ্জব হয়ে যাবে না? যে আর শ্রীলঙ্কার রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার 2.5 বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়? তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া না তো ফিলিপাইনে, সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে তো, সমস্যা কই? কি কখনো ভাবছেন আপনারা আওয়ামী লীগ কেন আসতে পারবে না? তাহলে সেই জায়গাতে দেখেন, আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, এটা হইল বিষয়। এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি। কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না। জেনুইনলি বৈষম্য হয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে। পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না, এগুলো তো সত্য, ফ্যাক্ট। শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই, ওরে ক্ষমতা দিবেন না আপনি? আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে? ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না। তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে, কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে। এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি, যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে, পন্থীরা তৈরি হয়, এইটা না বুঝলে যেটা হবে, 24 নিয়ে এমন বেশি রিগ্রেট করবে। আমরা যারা 24-এর কর্মী ছিলাম, আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোন এক সময়, আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে। ওই যে ডাকসুরে মনে করছিলাম ক্যান্টিন, এখন থেকে নির্বাচন হয়, আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো 5 বছর থাকার কথা ছিল। আরে আপারে পাঠাই দিল ওই পারে, মানে তখন আমারও কষ্ট লাগবে, হাদিরও কষ্ট হবে, আত্মহত্যা করতে মনে চাইবে। এমন লড়াই করলাম যে হাসিনা পালায় গেল। আরে মানে আপনাকে শেমিং করতে করতে, স্লাট শেমিং করতেছে না, মেয়েদেরকে দেখতেছেন না? আমাদের পুরো 24-এর লড়াইটাকে স্লাট শেমিং করবে, পরিকল্পিতভাবে করতেছে। এবং এটার লেয়ার আফটার লেয়ার শেমিং আছে। আজকে হয়তো বিএনপিরে করতেছে না, জামাতরে করতেছে, আজকে হয়তো সাদিক কায়েমরে করতেছে। দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে, খেয়াল করছেন? মানে এই যে স্লাট শেমিং করা, ট্যাগিং করা ও অপরায়ণের রাজনীতি, সে তো তমুক, সে রাজাকার, সে আলবদর, খেয়াল করছেন কতদিনের ভিতরে এটা ফিরে আসছে? বামের খাওয়া ছিল, এইসব পোলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর। তাহলে দেখেন 1 বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে। এবং এই ফিরে আসাটা
যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউয়াসলি, কি কি ফর্মে সে ফিরবে? আমরা এত কিছু বলছি, এত কিছু করছি, আমরা উদিচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি? ছায়ানট আসলে কি করে? ওকে আসলে শুধু গান গায়? ওর গানটাকে খুব নিরপরাধ একটা গান, শালিক পাখির গান। ওটা কি ওই যে লালনের গানের মতো, যে মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, নৌকা যেন ডোবে না। তো কি করবে? নৌকাটা কি হলে কি হবে? নৌকাটা তুলে কি করবে? মানে গানটা কি আসলে এরকম না? ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে, দেখছেন না? তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে। বিশ্বায়িত কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করেন একদিন। আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্রে যান, আমি তো বিশ্বায়িত কেন্দ্রের একসময় পাঠক ছিলাম, আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না। মাথায় রাখতে হবে, শেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি, আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি। তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না, এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন, বয়ান তৈরি করছেন, এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনারা বিশ্বায়িত কেন্দ্রে গিয়ে শেলফিকে দেখবেন আসলে ওরা কি বই পড়ায়। মানে এটা শুধু একটা নিরপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই। এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে, এক্সিবিশন করছে, সে আসলে তার লড়াইটা কি, সে আসলে কি করে? তাহলে এই 24কে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে, তাকে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে, এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে, এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে, কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন? আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল, নায়ক যারা ছিল, একজনের গল্প নাই কেন? সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে কতগুলো হল আছে হিসাব করেন তো? সূর্য সেন আর প্রীতিলতার নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে? শুধু হিসাব করেন। আল্লামা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন? হোয়াটস রং? হাবিলদার রজব আলীর নামে হল নাই কেন? সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন? কেন নাই? সমস্যা কোথায়? কখনো প্রশ্ন করছেন? মানে হলের নাম আছে, ঠিক আছে, ফাইন, কিন্তু অন্যটা নাই কেন? এবং প্রীতিলতার নামে হল করতে হবে, এটা নিয়ে এই দেশে তো আন্দোলনও হয়েছে। তাহলে সূর্য সেন প্রীতিলতাকে, ক্ষুদিরাম দেখছেন না, একবার কি জানো ওর গান বানাইছে না, হ্যাঁ, একবার বিদায় দে না। তাহলে আমার সিরাজউদ্দৌলা নিয়ে গান নাই কেন? তাহলে যারা গত শতাব্দীতে হিন্দুত্ববাদী রাজনীতি করছে, আজকের বিজেপির রাজনীতি করছে, তাকে বাংলাদেশের তরুণদের কাছে, যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে। আর সিরাজউদ্দৌলাকে বলা হচ্ছে কাপুরুষ ছিল, নারী আসক্ত ছিল। দেখবেন সিরাজউদ্দৌলার টাইটেলগুলো দেখবেন, সিরাজউদ্দৌলা সার্চ করেন, খুবই দুর্বল শাসক ছিল, আসলে পতনের উপযোগীই ছিল। ফ্রেমিংটা দেখেন, এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান, এবং এই ফ্রেমটা কে করছে, এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি। কোন কোন বাংলা পত্রিকা, কোন কোন ইংরেজি পত্রিকা। একসময় আমাদের ছোটবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা শুনি নাই কোনোদিন। উনি ইন্তেকাল করেছেন এবং ব্র্যাকেটে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা থাকতো। এখন কি লেখে বড় বড় পত্রিকাগুলো? না ফেরার দেশে চলে গেছেন। দাফন কাফন লেখে না, কি লেখে? শুধু শেষকৃত্য না, লাশরে কি বলে? সব বলে, মরদেহ বলে। খেয়াল করছেন? লাশ বলে না। তাহলে দেখেন এই যে শব্দের মধ্য দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস, আমার লড়াই, আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে। ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল, একটা ওয়ার্ড, একটা শব্দ না? এটা একটা ফিলিংস, এটা একটা আমার লড়াই, আমার বিশ্বাস, আমার সবকিছু জড়িত আছে। আমার কালচার, আমার তাহজিব তামুদ্দুন সবকিছু জড়িত না এই শব্দের সাথে। ইন্তেকালের মানে কি? এই জন্য আরবরা যখন দেখেছি, আরবরা বলে, অমুকের নাম বলে ইন্তেকালা ইলা রাহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন। আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমরা তো না ফেরার দেশে বলতে চাই, ওইরকম দেশ নাই তো, আছে? ওইরকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো। না ফেরার দেশ নামে তো একটা দেশ থাকলে তো ওইটা মানচিত্রে থাকতো না। মানচিত্রে এরকম কোনো দেশ নাই তো। তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে?
দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায়। তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না, বাস করার মতো দেশ হলেও তো ওটা মানচিত্রে থাকতো। তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না। আমরা যদি বারজাখের জীবন বলি অথবা পরকাল বলি, সেটাকে নাফেরার দেশ দিয়ে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন? এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা বলতে হবে তো, আর এক দুনিয়া তো। তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ, সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ, যেই বাংলা শব্দ আরবি, ফার্সি, উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল, এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে। এবং এমন এমন শব্দ আনছে যে শব্দ দিয়ে আমি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না। ইনকিলাব শব্দটা শুনলে কেমন মৌলবাদী লাগে, তাই না? আমার কয়েকজন বলছে এটা কেমন পাকিস্তানি লাগে, তাই না? খেয়াল করছেন? অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ। হিন্দু, মুসলমান, কংগ্রেস সবাই বলতো। কংগ্রেসের বড় বড় সভাতে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হইতো, এখনো দেওয়া হয়। ভারতের পলিটিশিয়ানরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এই ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দেয়। এক্স্যাক্টলি। তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিগ্রেট করানো হচ্ছে, তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না, সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে। খেয়াল করেছেন? প্রত্যেকটা ট্যাগ। তাহলে ব্যক্তি, আমার শব্দ, আমার চিন্তা, আমার ইতিহাস, আমার যে ক্যারেক্টারগুলো ছিল, আমার জাতীয় নায়ক যারা ছিল, এদের প্রত্যেককে আমার জীবন থেকে সরায় ফেলছে। রিসেন্টলি একটা গান ভাইরাল হয়েছে, আমি তো গান টান শুনি টুনি না, আর গান শুনলে আমি আসলে, মানুষ তো গান শুনে রিল্যাক্সের জন্য, আমি গান শুনলে গানের ভিতরে চলে যাই, মানে থিমের মধ্যে চলে যাই, মানে মাথায় অন্য জিনিস কাজ করে। কোক স্টুডিওর একটা গান আসছে না রিসেন্টলি, দেখছেন? কোক স্টুডিওর গানটা যারা রিসেন্টলি শুনেছেন, আমি তাদেরকে অনুরোধ করবো নতুন করে আবার শুনতে। কালারটা দেখেন, এবং এই কালারটার সাথে কোন ধর্ম, কোন কালচারের সাথে মেলে, শুধু মিলায় দেখবেন। যে শিল্পীদেরকে, আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হয়েছে, বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে, এবং দেখবেন নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয়, যে রঙগুলোকে ডিসাইড করা হচ্ছে, এই রঙগুলোর সাথে রেজেম্বলেন্স কার, এটা কার সংস্কৃতির সাথে যায়? এটাকে ঐতিহাসিকভাবে আমার সংস্কৃতি ছিল। আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই পরতে পারবে, আমার অন্য কোনো ধর্মের রং, বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই, কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমারে পরতে বাধ্য করতেছেন কেন? আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পরি তাহলে আমি লিবারেল না, আমি একটু মৌলবাদী, একটু কঠিন, একটু ওপেন মাইন্ডেড না। খেয়াল করতেছেন? মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না ওইরকম। এক্সাম্পল দেই আরেকটা, এই মানব কেন্দ্র ফাউন্ডেশন অথবা উন্নয়ন ফাউন্ডেশন একটা সংগঠন আছে, যে একটা মানবাধিকার সংগঠন, সুলতানা কামাল চালায়, এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে, এবং এটা নিয়ে আমরা টকশোতে আবার প্রচুর উত্তর দিতে হয়। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে, সমাজকে কন্টিনিউ করতে হবে, কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে। প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন? মানবাধিকার লঙ্ঘন তো গত 16 বছরে হয়নি। সুলতানা কামালদের মুখে তো কুলুপাটা ছিল, কই শুনি নাই তো সুলতানা কামালরা এত সিরিয়াসলি এই ভাষায় এই লঙ্ঘন হচ্ছে। মব হচ্ছে এই রকম লঙ্ঘনের কোনো ক্রাইটেরিয়া আগের রিপোর্টগুলোতে, আওয়ামী লীগের আমলের রিপোর্টে দেখি নাই। খেয়াল করতেছেন বয়ানের পার্থক্যটা কোথায়? মানবাধিকার সংগঠন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মবের মাধ্যমে, এটা সত্য। তাহলে এটা আওয়ামী লীগ থাকা অবস্থায় মব হচ্ছে, রাষ্ট্রীয় মব, দলীয় মব, এই রকম লঙ্ঘনের খবর রিপোর্ট আকারে কেন আসে নাই, এখন কেন আসছে? প্রশ্নটা কি বুঝাইতে পারতেছি? তাহলে এইটা আবার দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা গুরুত্বের সাথে প্রথম পেজে ছাপাচ্ছে।